আজ আমরা এক্সপ্লেন করব 2018 সালে মুক্তি পাওয়া কেজিএফ চ্যাপ্টার 1। তো চলুন বেশি পেছাল না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। গল্পটি শুরু হয় 1981 সালে দিল্লিকে, যেখানে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার রানিকা সেন একটা গ্যাংস্টারের ডেথ ওয়ারেন্ট জারি করে। সে আরো জানায় গল্পতে সে রাক্ষসের কথা শুনেছে, কিন্তু আজ সে নিজ চোখে রাক্ষস দেখেছে, যার কারণে এই গ্যাংস্টারকে মারা হবে। আসলে রানিকা সেন এমন প্ল্যান করেছে ওই গ্যাংস্টারের বিরুদ্ধে, যার কারণে তার নাম এবং নিশান কোথাও যেন না থাকে। এক কথায় বলা যায় ইতিহাসে পাতা থেকেই ওই গ্যাংস্টারকে মুছে দিতে চায় রানিকা সেন। যাই হোক, এরপর দেখানো হয় 2018 সালে বেঙ্গালুর। এখানে আবার নিউজ 24 নামের একটি টিভি চ্যানেল পুরনো একটি বই জোগাড় করেছে, যেটার মধ্যে আবার গ্যাংস্টার এবং কেজিএফ সম্পর্কে সকল তথ্য ওই বইয়ের মধ্যে লেখা ছিল। আসলে চ্যানেল 24 এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন করতে চাচ্ছিল, এই বিষয়টি কতটা সত্যতা তা যাচাই করতে চাচ্ছিল, বাট সরকার তো এই বিষয়টির সকল ইতিহাসই মুছে দিয়েছে। তো এটা কিভাবে সত্যতা যাচাই করা যায়, যার কারণে ওই বইটি লেখককে নিয়ে আসা হয় এই বইটির সত্যতা কতটা সে সম্পর্কে জানার জন্য। যখন নিউজ 24 তার কাছে কিছু জিজ্ঞাসা করে এই বই সম্পর্কে, তখন সে বলে যখন তার এই বইটি লেখা হয়েছে তখনই এই দেশের সরকার বা গভর্নমেন্ট এসে সকল বইয়ের কপিগুলো জ্বালিয়ে দেয়, শুধুমাত্র এই একটা কপি বেঁচে ছিল যেটা কিনা নিউজ 24 হাতে রয়েছে। যাই হোক, আপনারা আমাকে এনেছেন এই বইটি কতটা সত্যতা এবং কতটা মিথ্যা সেটা যাচাই করার জন্য, তো আমার মুখ থেকে শুনুন। সাল তখন 1951। কল্যাণ টেস্টের কুয়ো খোঁজার সময় তারা আশ্চর্যজনকভাবে কিছু ভিন্ন ধরনের পাথর খুঁজে, আর এই খবরটা সরকারি লোকজন জানতে পারে, যার কারণে সেখানে কিছু অফিসার চলে আসে এইটা কতটা সত্যতা এবং এটা কত মিথ্যা এইটা যাচাই করার জন্য। যার কারণে ওই সকল অফিসারদের সাথে সূর্যবর্ধন নামে মানে তাদের সর্দার চলে যায় যে এটা কিসের পাথর সেটা দেখার জন্য। তারা পর্যবেক্ষণ করে জানতে পারে যে এটা ছিল স্বর্ণ। এরপরে সূর্যবর্ধন পাথর রূপে পেয়ে যায় স্বর্ণ, আর এই খবর যেন বাইরে কেউ না জানতে পারে, যার কারণে সে ওই সকল অফিসারদেরকে ওখানে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় নবজাত একটা শিশু জন্মগ্রহণ করেছে, যার নাম কিনা রাখা হয় রকি, আর সে ওখানে ধীরে ধীরে বড় হতে থাকে। অন্যদিকে সূর্যবর্ধন চুনাপাথর মাইনিং এর নাম করে সরকারের কাছ থেকে এই কেজিএফকে 99 বছরের জন্য তার কোম্পানি নামে লিস্ট নিয়ে নেয়। এরপর তারা চিন্তা করে তাদের এই সোনা খনি সম্পর্কে যেন বাইরে কেউ না জানতে পারে, যার কারণে আশেপাশের গরিব জনগোষ্ঠীর লোকজনদেরকে জোরপূর্বক ধরে এনে তাদের মাইনিং করানো হয় এবং তাদের উপরে অনেক বেশি অত্যাচার করা হয়। তারপর আমরা জানতে পারি কেজিএফকে বাঁচানোর জন্য নাকি 5টা দলে বিভক্ত করা হয়েছিল, আর এ সকল অংশীদারের মধ্যে প্রথমে রয়েছে কামালের নাম। কামাল হলো ভার্গর সন্তান, ভার্গ মারা যাওয়ার পর তার অংশটা কামাল পেয়েছে। তারপর রয়েছে আমাদের সবার প্রিয় রাজেন্দ্র দেশাই, সে কিনা বেঙ্গালুরু। আর রাজেন্দ্র দেশাই মূলত পুরো কেজিএফ এর ট্রান্সফরমেশনের নিরাপত্তা দিয়ে থাকে। এরপর তৃতীয়জন হলো ওয়েস্ট কোর্সে অ্যানরো, আর চতুর্থজন হলো গুরু পান্ডিয়ান, সে কিনা ছিল একজন রাজনীতিবিদ মানে একটা লিডার, সে সূর্যবর্ধনের সাহায্য নিয়ে আরো বেশি পাওয়ারফুল। আর পঞ্চমজন হলো তার নিজেরই ভাই আন্ধিরা, আর এই 5 জনের মধ্যে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত তার নিজের ভাই আন্ধিরাকেই। সূর্যবর্ধন মূলত এখন অসুস্থ হয়ে বিছানা রয়েছে, তাই কেজিএফ এর দেখাশোনার দায়িত্ব গিয়ে পড়েছে তারই ছেলে গারোরার উপর। এছাড়া আন্ধিরা এবং গারোরার কারণে মূলত পুরো পৃথিবীর নজর থেকে এই গোটা কেজিএফকে লুকিয়ে রাখা সম্ভব হয়েছে এতদিন। এছাড়া এদিকে যেহেতু সূর্যবর্ধন অসুস্থ ছিল, তাই তার বাকি পার্টনারদের নিয়ত খারাপ হতে থাকে, কারণ তারা সকলেই এই কেজিএফটাকে দখল করতে চাইছিল, কিন্তু এই অসুস্থ অবস্থায় তার ছেলের নামে এই পুরো কেজিএফটাকে লিখে দেয়। তবে এই সিদ্ধান্তে আন্ধিরা সহ বাকি পার্টনাররা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং গারোরাকে মারতে চলে আসে, লোক পাঠায় বেশ কিছু। তবে তারা গারোরাকে মারতে সক্ষম হয় না। এরপরে গারোরা আন্ধিরাকে মারতে লোক পাঠায়, আর এখানে একটা জাস্ট যুদ্ধ লেগেছিল, জাস্ট ফরের যুদ্ধ। তোমরা যদি এই মুভিটা না দেখে থাকো তাহলে অবশ্যই লাইফে বেশ একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারমূলক মুভি তোমরা অবশ্যই মিস করেছো, সরি অ্যাকশন মুভি। তো আমি রিকমেন্ড করবো অবশ্যই তোমরা গিয়ে একবার হলো লাইভে এই মুভিটা অবশ্যই দেখবে। তো আবার মুভির গল্পতে ফিরে আসি। ওদিকে রকির মা ক্যান্সার আক্রান্ত হয়, তখন রকির বয়স ছিল 10 বছর, আর টাকার অভাবে তার মায়ের কোনো চিকিৎসা হয় না। যখন মারা যাচ্ছিল তখন সে তার ছেলেকে দিয়ে একটা প্রমিস করে রাখে যে তুই আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, তুই যখন মারা যাবে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে মারা যাবি। এই কথাটা বলে তার মা ওখানে মারা যায়। এবার রকি চলে আসে মোম, আর সে এখানে এসে জুতো পালিশ করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে রকি একটা পুলিশ অফিসারকে মেরে দেয়, আর এরপরেই তার সাথে দেখা হয় এখানকার লোকাল ডন শেদ্দির সাথে। তারপর রকি শেদ্দির সাথে কাজ করতে শুরু করে, আর সময়ের সাথে সাথে সেও বড় হয়ে ধীরে ধীরে রকির নাম আন্ডারওয়ার্ল্ডে মাফিয়াদের মধ্যে বেশ ফেমাস হয়ে যায়, আর ওখানকার সমুদ্র বন্দরে কোনো জাহাজে ভেটতে পারতো না রকির অনুমতি ছাড়া। তাছাড়া এখানে থাকা সকল ধরনের সিন্ডিকেট ডন সিদ্দির হয়ে রকি সামলাতো। এখন সাল হলো 1971, যখন সূর্যবর্ধন হার্ট অ্যাটাক করে।
আর ঠিক তখনই তাদের সকলের বস অ্যান্ড্রু আসে রকির কাছে, আর সে এসে তাকে একটা অফার দেয়, যদি তার একটা কাজ রকি করে দিতে পারে তাহলে পুরো মুম্বাই শহর তার হয়ে যাবে। যেই কথাটি শুনে রকি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং তাকে বলা হয় বেঙ্গালুরু আসার জন্য। এরপর সে বেঙ্গালুরু চলে যায়। এরপর রকি জানতে পারে তার কাজটি হলো সূর্যবর্ধনের ছেলে গারোরাকে তাকে মারতে হবে। ওদিকে আবার রকি সূর্যবর্ধন বা গারোরা সম্পর্কে কোনো কিছুই জানতো না। এরপর পরিকল্পনা করা হয় একটি অনুষ্ঠানে গারোরাকে তারা সকলে মেরে ফেলে। তবে সেই অনুষ্ঠানে তারা গারোরাকে কোনো কিছুই করতে পারে না, কারণ গারোরা তার সিকিউরিটি আগে থেকেই টাইট করে রেখেছিল অনেক বেশি। এখানে গারোরা কিন্তু এই সকল জিনিস দেখার পরও তাদেরকে ছেড়ে দেয়, কারণ গারোরা দেখাতে চাচ্ছিল ও চাইলে যে কোনো সময় তাদেরকে মেরে ফেলতে পারে। এরপরে গারোরা তার একটা স্ট্যাচু বের করে, যেখানে তার বাবার মূর্তি থাকার কথা ছিল, সে পাওয়ারের বিনিময়ে তার নিজের মূর্তি লাগিয়ে দেয়। এইটা দেখে রকি, আর রকি থেকে তো পুরো টাসকে খেয়ে যায়। সে তো মনে মনে অন্য প্ল্যানই করছে। এরপরে রকি ধীরে ধীরে গারোরা এবং কেজিএফ সম্পর্কে জানতে থাকে। তারা ওখানে বলতেছিল যতক্ষণ পর্যন্ত গারোরা বাবা বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত নাকি তারাও বেঁচে আছে। গারোরা বাবা মারা যাবে সঙ্গে সঙ্গে গারোরা নাকি তাদের সকলকে মেরে ফেলবে। এখানে কেউ কি আছে গারোরাকে মারতে পারবে? কিন্তু ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে ছোটবেলার মতো রকি হাত জাগায় যে হ্যাঁ আমি পারবো। আর এই কথাটি শোনার সাথে সাথে এখানকার থাকা সকলে বলে ওঠে যে এটা ছেলে খেলা নয়, ওখানে যাওয়া মানে স্বয়ং নিজের মৃত্যু নিজে ডাকা। কারণ এই দেশের সরকার পর্যন্ত কেজিএফ এর ভিতর গিয়ে গারোরাকে মারার সাহস পর্যন্ত করে না। কিন্তু রকির কনফিডেন্স শুনে তার এই কেজিএফ এর অর্ধেক ম্যাপ তাকে সিল মেরে দিয়ে দেয় এবং তাকে বলে যে হ্যাঁ এই জায়গায় যাওয়া মানে অবশ্যই মৃত্যুর সমান, তুমি যাও গিয়ে দেখো যে ওই জায়গার পরিস্থিতি কেমন। এরপরে আমাদেরকে দেখানো হয় কেজিএফে কিছু গার্ড কিছু ওয়ার্কারদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছিল কেজিএফে কাজ করানোর জন্য, আর ওখানেই আমরা কিছু অ্যাকশন দৃশ্য দেখতে পাই। এরপর রকি ওই লরিতে উঠে পড়ে ওই ওয়ার্কারদের সাথে, আর সে এখানে এসে দেখে প্রায় 20,000 মানুষ এখানে বন্দি অবস্থায় আছে। আর এইটা পৃথিবীতে থেকে জাহান্নামে থেকে কোনো অংশে কম নয়। এই 20,000 কয়েদিদেরকে প্রায় 400 জন গার্ড পাহারা দিচ্ছে, আর কথা কথা তাদের উপর অত্যাচার করছে, তাদেরকে গুলি করে মারছে পাখির মতন, তাদের উপরে অমানসিক একটা নির্যাতন চলছে। সোজা কথা বলা যায় এটা একটা জাহান্নাম। আর পৃথিবীতে বসবাস করার অবস্থায় জাহান্নামের একটা সুনির্দিষ্ট নমুনা হচ্ছে এই কেজিএফ। কেজিএফের মধ্যে কোনো শিশু বাচ্চাকেও ছাড় দেওয়া হতো না, আর কোনো গোলাম যদি তার কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে তাদের সঙ্গে সঙ্গে তাকে গুলি করে মেরে ফেলা হতো। আর এটি একটু দূরেই ছিল গারোরা মহল। গারোরা একটি ভাই ছিল যে কিনা আমেরিকা থাকতো, তার নাম ছিল ভিরা। গারোরা মহলের সিকিউরিটির সংখ্যা ছিল অনেক বেশি, যার কারণে গারোরা মহলের ভিতরে ঢুকে গারোরাকে মারার প্ল্যান ছিল রকির পক্ষে প্রায় অসম্ভব। রকির কাছে শুধুমাত্র কেজিএফ এর অর্ধেক ম্যাপই ছিল, যেটি ছিল কিনা শুধুমাত্র মাইনিং সেক্টরের। সো ইয়াপ গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমরা এই ভিডিওটা নেক্সট বা বাকি অংশ দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা নিচে কমেন্ট করবে নেক্সট পার্ট বা সেকেন্ড পার্ট লিখে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজে এবং পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।